মুম্বাইয়ের এক অভিজাত এলাকায় একটি অত্যন্ত চমৎকার বাংলো বাড়ি ছিল। নাম তার ক্রাউন প্যালেস। ইতালিয়ান মার্বেলের চকচকে সিঁড়ি আর ছাদ থেকে ঝোলানো দামি ঝাড়লণ্ঠন, দামি গাড়ি এবং প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা আভিজাত্যের জেল্লা। এই জাঁকজমকের মাঝে থাকা বিরাজ বাইরে থেকে তো খুব খুশি মনে হতো, কিন্তু ভেতর থেকে সে ছিল অত্যন্ত রিক্ত এবং একা। তার হৃদয়ে এক অদ্ভুত নীরবতা ছিল। বিরাজ মুম্বাইয়ের বড় শিল্পপতি রাজীব আরোরার একমাত্র ছেলে ছিল। মানুষের চোখে তার চেয়ে বেশি ভাগ্যবান হয়তো আর কেউ ছিল না। টাকা, নাম, প্রতিপত্তি তার কাছে সবকিছু ছিল। ছোটবেলা থেকেই তাকে কখনো কোনো জিনিসের জন্য অপেক্ষা করতে হয়নি। সে যা চেয়েছিল তাই পেয়ে গিয়েছিল। দামি বিদেশি পোশাক, লাক্সারি গাড়ি আর রাতভর চলা পার্টি, এটাই ছিল তার দুনিয়া। কিন্তু সেই বিলাসবহুল বাড়ির ভেতরে আরও একটি জগৎ ছিল, যা ছিল একেবারেই আলাদা। আর সেই জগতেরই অংশ ছিল রেশমা। রেশমা ২২ বছরের এক রোগা পাতলা মেয়ে ছিল। সে সবসময় চোখ নিচু করে নিজের কাজ করে যেত। সে প্রতিদিন সকালে সবার আগে কাজে আসত, চুপচাপ ঝাড়ু পোছা করত, বাসন মাজত আর সন্ধ্যা হওয়ার আগেই বেরিয়ে যেত। বাড়ির বাকি চাকররা কখনো তাকে নিয়ে মজা করত, কখনো বকাঝকা করত, আবার কখনো নিজেদের কাজও তার ঘাড়ে চাপিয়ে দিত। কিন্তু রেশমা কখনো কারো কাছে কোনো অভিযোগ করেনি। সে শুধু চুপচাপ নিজের কাজ করে যেত। একদিন রান্নাঘরে কাজ করতে করতে বৃদ্ধা রাঁধুনি শান্তিবাঈ হেসে বলল, ওরে রেশমা, তুই রোজ এত তাড়াতাড়ি কেন পালিয়ে যাস? একটু বসো তো মাঝে মধ্যে। রেশমা মৃদু হেসে জবাব দিল, বাড়িতে মা একা থাকে আর ছোট ভাইও আছে। এখান থেকে যাবার পর আমাকে তাদের জন্যও রান্না করতে হয়। এটুকু বলে সে আবার নিজের কাজে লেগে গেল। বিরাজ তাকে অনেকবার দেখেছিল, কিন্তু কখনো তার দিকে খেয়াল করেনি। তার কাছে বাড়িতে কাজ করার লোকগুলো শুধু কাজ করার লোকই ছিল। তফাৎ শুধু এইটুকুই ছিল যে রেশমা কখনো কোনো জিনিসে হাত দিত না। অনেক সময় টাকা খোলা পড়ে থাকত, দামি জিনিস সামনে রাখা থাকত, কিন্তু সেদিকে তার নজর পর্যন্ত পড়ত না। একবার বিরাজের এক দামি ঘড়ি সোফার নিচে পড়ে গিয়েছিল। সে অনেক খুঁজেছিল, কিন্তু ঘড়িটা কোথাও পাওয়া যাচ্ছিল না। তার মনে হয়েছিল হয়তো কেউ নিয়ে নিয়েছে। তখনই রেশমা তার কাছে এলো আর ধীরে ধীরে বলল, স্যাব, এটা সোফার নিচে পড়েছিল। বিরাজ হালকা মাথা নাড়ালো আর কিছু না বলে তার কাছ থেকে ঘড়িটা নিয়ে নিল। কিন্তু সেদিন রেশমাকে দেখে তার মনে প্রথমবার এই খেয়াল এলো যে মেয়েটা বড় অদ্ভুত। এভাবেই দিন কাটতে থাকল, কিন্তু হঠাৎ একদিন রেশমা কাজে এলো না। প্রথম দিন তো কেউ বিশেষ গুরুত্ব দিল না, কিন্তু যখন দ্বিতীয় দিনও সে এলো না, তখন ম্যানেজার বিকাশ বিড়বিড় করতে লাগলো, আজকাল কাউকে ভরসা করা যায় না, লোকে টাকা নেয় আর না বলে উধাও হয়ে যায়। তৃতীয় দিনও সে না আসায় সমস্যা বাড়তে থাকল। বাড়ির কাজ বেড়ে গেল, সবাই খিটখিটে হয়ে গেল। বিকাশ বলল, স্যাব, এবার থেকে এমন কোনো মেয়েকে কাজে রাখবেন না। সে না বলেই কাজ ছেড়ে চলে গেল। বিরাজ তখন মোবাইলে কিছু দেখছিল। রেশমার কথা শুনেই তার কিছু মনে পড়ল। সে ম্যানেজার বিকাশকে জিজ্ঞেস করল, সে কোথায় থাকে? বিকাশ একটু অবাক হয়ে বলল, সঠিক ঠিকানা তো আমার জানা নেই, তবে একবার সে বলেছিল যে সে ধারাভির দিকে কোনো এক বস্তিতে থাকে। বিরাজের মনে অস্থিরতা শুরু হলো, কারণ রেশমা কখনো ছুটি নিত না, কখনো কোনো বাহানাও দিত না। তাহলে সে হঠাৎ কেন চলে গেল? সেই রাতে পার্টিতেও তার মন বসল না, বন্ধুদের কথাবার্তাও তার ভালো লাগছিল না। তাই সে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। সে ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। নিচের রাস্তায় কিছু শ্রমিক রাতেও কাজ করছিল। তখনই হঠাৎ তার মাথায় রেশমার মুখটা ভেসে এলো। পরদিন সকালে সে ড্রাইভারকে বলল, আমি বাইরে যাচ্ছি। ড্রাইভার জিজ্ঞেস করল, সাব, কোথায় যেতে হবে? বিরাজ কিছু ভেবে বলল, আজ আমরা ধারাবির দিকে যাব। গাড়িটা যখন সেই এলাকার দিকে এগোচ্ছিল, রাস্তার চওড়া ভাব কমতে শুরু করল। দামি বিল্ডিং আর চাকচিক্য উধাও হয়ে গেল। দুর্গন্ধময় গলি আর ভাঙাচোরা ঘর দেখা যেতে লাগল। বিরাজ প্রথমবার দারিদ্র্যের এই জগতে এসেছিল। তাদের গাড়ি ভেতরে যেতে পারছিল না, তাই তাকে বাকিটা পথ পায়ে হেঁটে যেতে হলো। চারদিকে সরু গলি, নোংরা জল, টিনের চাল, খালি পায়ে খেলতে থাকা বাচ্চা, এসব তার কাছে কোনো অন্য এক জগতের মতো ছিল। সে অনেককে জিজ্ঞেস করল যে এখানে রেশমা নামের কোনো মেয়ে থাকে কিনা যে বড় বাংলোয় কাজ করে। এক বৃদ্ধা তাকে উপর নিচ ভালো করে দেখল, তারপর আঙুল দিয়ে এক সরু গলির দিকে ইশারা করে বলল, একেবারে শেষ যে ঝুপড়িটা আছে সে ওখানেই থাকে। বিরাজ ধীরে ধীরে সেই দিকে এগোল। প্রতিটা পায়ের সাথে তার বুক ধড়ফড় করছিল। যখন সে গলির শেষে পৌঁছল, তখন সেই ঝুপড়ির ভেতর থেকে কাশির আওয়াজ আসছিল। বিরাজ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকল। সে বুঝতে পারছিল না যে ভেতরে যাবে নাকি ফিরে যাবে। কিন্তু পরের মুহূর্তেই ভেতর থেকে এক ক্ষীণ আওয়াজ এলো, জল, কেউ একটু জল দাও।
তার বুকটা ধক করে উঠল। সে কাঁপানো হাতে দরজার কাপড়ের পর্দাটা সরালো আর ভেতরে পা রাখতেই সেখানকার দৃশ্য দেখে তার পায়ের তলার মাটি সরে গেল। ঝুঁপড়ির ভেতর খুব অন্ধকার ছিল। ভাঙা জানালা দিয়ে আসা আবঝা আলোয় সে দেখল মেঝেতে একটা পুরনো তোষক পাতা আছে, যার ওপর এক বৃদ্ধা কঙ্কালসার অবস্থায় শুয়ে কাশছে। তার ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গিয়েছিল, চোখ দুটো ভেতরে ঢুকে গিয়েছিল, আর শরীরটা এতটাই দুর্বল ছিল যেন হাড়ের ওপর শুধু চামড়া লেগে আছে। পাশেই একটা ছোট ছেলে বসেছিল, যে ভয় আর খিদে চুপচাপ সেই মহিলাকে দেখছিল। তার হাতে একটা ঘটি ছিল, হয়তো সেটা দিয়েই সে জল দেবার চেষ্টা করছিল। ঝুঁপড়িতে খাওয়ার মতো কিছুই ছিল না। বিরাজ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকল, যেন তার শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে। সে আজ প্রথমবার বুঝতে পারল যে দারিদ্র্য আসলে কি, এবং তা কেমন দেখতে হয়, আর কতটা নিঃশব্দে মানুষকে ভেঙে দেয়। তখনই সেই বৃদ্ধা আবার কাতরে উঠল, জল। বিরাজ চারদিকে দেখল, কোনায় একটা ভাঙা বালতি রাখা ছিল, যাতে সামান্য জল ছিল। সে কিছু না ভেবেই সেই জল ঘটিতে ভরল আর ধীরে ধীরে সেই মহিলার ঠোঁটে ধরল। বৃদ্ধা কাঁপানো হাতে ঘটিটা ধরার চেষ্টা করল, কিন্তু তার এতটাও শক্তি ছিল না যে ঘটিটা সামলাতে পারে। বিরাজ নিজেই তাকে ধরে জল খাওয়ালো। তখনই ঝুপড়ির দরজায় কারো পায়ের শব্দ শোনা গেল। বিরাজ ঘুরে দেখল দরজায় রেশমা দাঁড়িয়ে আছে। তার হাতে ওষুধের একটা ছোট প্যাকেট আর এক বোতল জল ছিল। নিজের সামনে বিরাজকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে হলো যেন তার শ্বাস আটকে গেছে। কিছুক্ষণ তারা দুজনে শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকল। রেশমার চোখে ভয় আর আতঙ্ক ছিল। সে তাড়াতাড়ি ভেতরে এসে বোতলটা মেঝেতে রাখল আর মায়ের পাশে বসে পড়ল। সে নিচু স্বরে বলল, মা, আমি জল নিয়ে এসেছি। তারপর সে মায়ের মাথা নিজের কোলে রাখল আর বোতল থেকে জল খাওয়াতে লাগল। বৃদ্ধা অনেক কষ্টে চোখ খুলে মেয়ের দিকে তাকাল, যেন তাকে চেনার চেষ্টা করছে। বিরাজ তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারছিল না রেশমাকে কি বলবে আর কি জিজ্ঞেস করবে। এই সেই মেয়েটিই ছিল যে হৃদয়ে দারিদ্র্য আর অসুস্থ মায়ের বোঝা নিয়ে তার বাড়িতে চুপচাপ কাজ করে যেত। সে নিচু স্বরে জিজ্ঞেস করল, তুমি কাজে কেন আসনি? রেশমা তার দিকে না তাকিয়ে জবাব দিল, মা অসুস্থ। তার মুখ থেকে বেরোময় শব্দগুলো খুব ছোট ছিল, কিন্তু তাতে এতটাই যন্ত্রণা ছিল যে বিরাজের আর কিছু জিজ্ঞেস করার সাহস হল না। তখনই ছোট ছেলেটি ধীরে ধীরে বলল, দিদি, খুব খিদে পেয়েছে। সেই বাচ্চার অবস্থা দেখে বিরাজের বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। রেশমা তার মাথায় হাত বুলিয়ে বলল, একটু থাম, আমি তোর জন্য কিছু নিয়ে আসছি। কিন্তু সে জানত যে আজ ঘরে খাওয়ার মতো কিছুই নেই। বিরাজ আবার চারদিকে দেখল, কিন্তু সেখানে খাওয়ার মতো একটা জিনিসও ছিল না। তার মনে পড়ল বাড়ি থেকে বেরোনোর সময় সে শুধু নিজের ফোন আর ওয়ালেট নিয়ে এসেছিল। সে পকেট থেকে টাকা বের করে রেশমার দিকে বাড়িয়ে দিল, নাও, এটা রাখো আর খাবার নিয়ে এসো। রেশমা তক্ষুনি হাত সরিয়ে নিল, না সাব, আমি নিজে সামলে নেব। বিরাজ প্রথমবার বুঝতে পারল যে দারিদ্র্য মানুষকে ছোট করে না, বরং পরিস্থিতি করে। সে একটু কড়া সুরে বলল, রেশমা, এটা দয়া নয়, বরং প্রয়োজন। রেশমা কিছু বলল না, তার চোখ জলে ভরে এলো, কিন্তু সে টাকা তবুও নিল না। তখনই বৃদ্ধা দুর্বল কণ্ঠে বলল, নিয়ে নে মা, বাচ্চারা অভুক্ত আছে। এটা শুনেই রেশমা ভেঙে পড়ল। সে কাঁপানো হাতে টাকাটা নিল আর মাথা নিচু করে নিল। তার চোখের জল থামছিল না। বিরাজ তক্ষুনি বলল, আচ্ছা, তুমি এখানেই থাকো, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। উত্তরের অপেক্ষা না করেই সে ঝুপড়ি থেকে বেরিয়ে গেল। গলিতে আসতেই তার মনে হলো যেন শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছে। কিছুক্ষণ আগে সে যে জগৎ থেকে এসেছিল তা এখন তার কাছে অনেক দূরে আর স্বর্গের মতো মনে হচ্ছিল। সে পাশের দোকান থেকে যা যা পাওয়া সম্ভব সব কিনে নিল, চাল, ডাল, দুধ, পাউরুটি, বিস্কুট। দোকানদারও অবাক হয়ে গিয়েছিল যে এত দামি পোশাক পরা এই ছেলেটি এখানে এই বস্তিতে কি করছে আর এত জিনিস কেন কিনছে। যখন সে আবার ঝুঁপড়িতে পৌঁছল, তখন ছোট ছেলেটি তার দিকে আশার চোখে তাকিয়েছিল। রেশমা চুপচাপ জিনিসগুলো নিল আর তক্ষুনি উনুন ধরাতে লাগল। কিছুক্ষণের মধ্যেই ঝুঁপড়িতে খাবারের সুবাস ছড়িয়ে পড়ল। বৃদ্ধা মায়ের চোখেও জেল্লা ফিরে এলো, আর ছোট ভাইটি চুপচাপ বসে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। বিরাজ দরজার কাছে দাঁড়িয়ে এসব দেখছিল, আর এখন তার মনের বোঝা হালকা হয়ে গিয়েছিল। সে আজ প্রথমবার অনুভব করল যে আসল আনন্দ কি। যখন খাবার তৈরি হলো, রেশমা সবার আগে মাকে খাওয়ালো, তারপর ভাইকে, আর সব শেষে সে নিজে খেতে বসল। বিরাজ জিজ্ঞেস করল,
তুমি আগে কেন খেলে না? সে শুধু এইটুকু বলল, ওদের না খাইয়ে আমার পেট কি করে ভরত? বিরাজ ভাবছিল যে এই ছোট ঝুঁপড়িতে থাকা এই মানুষগুলো তার চেয়ে অনেক বেশি ধনী, কারণ এদের কাছে একে অপরের জন্য সহানুভূতি আর সত্যিকারের ভালোবাসা ছিল। সে নিজের বাড়ি যাওয়ার জন্য বাইরে বেরোতে লাগল, কিন্তু তখনই পেছন থেকে রেশমার আওয়াজ এলো, সাব। সে থামল আর পেছন ফিরে দেখল রেশমা দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে বলল, আজ যদি আপনি না আসতেন তবে হয়তো। পরের শব্দগুলো তার গলায় আটকে গেল। বিরাজ কিছু বলল না, সে শুধু চুপচাপ বেরিয়ে গেল। কিন্তু সেদিন তার ভাবনা আর জীবন পুরোপুরি বদলে গিয়েছিল, কারণ আজ সে দারিদ্র্য আর অসহায়তাকে খুব কাছ থেকে দেখেছিল। বাইরে বেরোনোর পর সে রেশমা আর তার পরিবারের অবস্থার কথা ভাবতে ভাবতে গাড়ির কাছে পৌঁছল। সে দরজা খুলল, কিন্তু ভেতরে বসার আগে সে আরও একবার পেছন ফিরে সেই সরু গলিটার দিকে তাকাল। তার মনে হল যেন তার একটা অংশ ওখানেই রয়ে গেছে। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলল, কিন্তু সারা রাস্তা বিরাজ চুপ করেছিল। ড্রাইভার অনেকবার রিয়ারভিউ মিরারে তাকে দেখল, কিন্তু কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। বাড়ি পৌঁছতেই চাকররা দরজা খুলে দিল। সে গাড়ি থেকে নেমে সোজা নিজের ঘরে চলে গেল আর দরজা বন্ধ করে দিল। কিন্তু আজ তার এই ঘর, দামি আসবাবপত্র আর নরম বিছানা সবকিছু একটা বোঝা বলে মনে হচ্ছিল। তার বারবার সেই দৃশ্য মনে পড়ছিল, অসুস্থ বৃদ্ধা মা, ক্ষুধার্ত ছোট ভাই আর রেশমার নতজানু চোখ। সে এসব চিন্তাতেই ডুবেছিল। সন্ধ্যা পর্যন্ত সে ঘর থেকে বেরোল না। নিচে ডাইনিং টেবিলে তার জন্য খাবার সাজানো ছিল। নানা পদের খাবার তৈরি ছিল, কিন্তু তার খিদে ছিল না। সে শুধু জল খেল আর তারপর ব্যালকনিতে গিয়ে দাঁড়াল। দূরে শহরের জলজলে আলো দেখা যাচ্ছিল, কিন্তু আজ সে নিজের চোখে দেখে এসেছে যে সেই উজ্জ্বলতার পেছনে সরু গলিগুলোতে কতটা অন্ধকার লুকিয়ে আছে। হঠাৎ তার মনে পড়ল, রেশমার মায়ের অবস্থা খুব খারাপ ছিল। যদি তার চিকিৎসা না হয় তবে? এ কথা ভাবতেই তার বুক কেঁপে উঠল। সে তক্ষুনি ফোন তুলে নিজের ফ্যামিলি ডক্টরকে কল করল আর বলল, ডাক্তারবাবু, আপনাকে এখনই আমার সাথে আসতে হবে। ডাক্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যেতে হবে? বিরাজ শুধু এইটুকু বলল, কারো প্রাণ বাঁচাতে হবে। কিছুক্ষণ পর তাদের গাড়ি আবার সেই দিকেই ছুটছিল। ডাক্তার তখনও বুঝতে পারছিলেন না যে আসলে ব্যাপারটা কি। গাড়িটা যখন ধারাভীর সেই বস্তির দিকে মোড় নিল, তখন ডাক্তার চমকে উঠলেন। একটু দূরে গিয়ে গাড়ি থেমে গেল। ডাক্তার বললেন, এখানে কার প্রাণ বাঁচাতে হবে? বিরাজ মাথা নাড়াল আর জলদি নেমে সামনের দিকে এগিয়ে গেল। সে দ্রুত পায়ে হাঁটছিল, যেন তার ভয় ছিল যে দেরি না হয়ে যায়। ঝুপড়ির কাছে পৌঁছতেই সে ভেতর থেকে হালকা ফুপিয়ে কান্নার শব্দ শুনতে পেল। তার বুক দুরুদুরু করতে লাগল। সে দ্রুত পর্দা সরাল আর ভেতরে চলে গেল। ভেতরে সেই একই দৃশ্য ছিল। রেশমা তার মায়ের পাশে বসে কাঁদছিল আর ছোট ভাইটি চুপচাপ কোনায় বসেছিল। বৃদ্ধা মায়ের শ্বাস খুব দ্রুত চলছিল, যেন প্রতিটা নিঃশ্বাসই শেষ নিঃশ্বাস। বিরাজ তক্ষুনি ডাক্তারকে ভেতরে ডাকল। ডাক্তার কোনো সময় নষ্ট না করে তার নাড়ি দেখলেন, চোখ পরীক্ষা করলেন, তারপর ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করলেন। রেশমা ঘাবড়ে গিয়ে সব দেখছিল। তার চোখে ভয় ছিল, কিন্তু সাথে সাথে একটা আশাও ছিল। ইঞ্জেকশন দেওয়ার পর ডাক্তার ধীরে ধীরে বললেন, এর অবস্থা খুব আশঙ্কাজনক, কিন্তু এখন সামলানো যেতে পারে। এটা শোনা মাত্রই রেশমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সে মায়ের হাত ধরে নিল আর বারবার ভগবানের নাম নিতে লাগল। ছোট ভাইটিও তার পাশে এসে দাঁড়িয়ে গেল। বিরাজ পেছনে দাঁড়িয়ে এসব দেখছিল। তার মনে হলো যেন সে নিজের কারোর জন্য চিন্তিত। ডাক্তার কিছু ওষুধ দিলেন আর কড়া স্বরে বললেন, খাবার আর ওষুধ সময় মতো পেলে ইনি ঠিক হয়ে যাবেন, নয়তো। তিনি কথা পুরোটা শেষ করতে পারলেন না, কিন্তু বিষয়টা পরিষ্কার ছিল। বিরাজ তক্ষুনি বলল, যা প্রয়োজন হবে আমি সব ব্যবস্থা করব। ডাক্তার তাকে অবাক হয়ে দেখলেন, যেন তিনি এখন বুঝতে পারলেন যে এই ছেলেটি তাকে কেন এখানে নিয়ে এসেছিল। ডাক্তার বাইরে যাওয়ার পর ঝুপড়িতে কিছুক্ষণ নিস্তব্ধতা ছেয়ে রইল। রেশমা চোখের জল মুছল আর নিচু স্বরে বলল, সাব, আপনি এসব কেন করলেন? তার প্রশ্নে অবাক হওয়ার ভঙ্গিও ছিল, আবার ভয়ও ছিল, যেন সে আশা করছিল যে বিরাজ এখন এর কোনো দাম নিশ্চয়ই চাইবে। বিরাজ কয়েক মুহূর্ত চুপ থাকল আর তারপর বলল, বিপদের সময় সাহায্য করার মতো একজন তো সহমর্মী থাকা উচিত। এই কথাগুলো খুব সাধারণ ছিল, কিন্তু তাতে সত্যিটা ছিল। রেশমা প্রথমবার তার দিকে চোখ তুলে তাকালো। আজ প্রথমবার তাকে শুধু মালিক নয়, বরং একজন সাধারণ মানুষ মনে হলো।
রাত হতে শুরু করেছিল। ঝুপড়ির বাইরে অন্ধকার ঘনিয়ে এলো, কিন্তু ঝুপড়ির ভেতরে এক টুকরো আশার আলো জ্বলে উঠল। বিরাজ যাওয়ার জন্য তৈরি হলো, তখন ছোট ভাইটি ধীরে ধীরে তার কাছে এলো আর তার হাত ধরে নিল। তার চোখে এক সরলতা ছিল। সে খুব নিচু গলায় বলল, ভাইয়া, আপনি কি কাল আবার আসবেন? এটা শোনা মাত্রই বিরাজের চোখ ভিজে এলো। বিরাজ তার বাবার একমাত্র সন্তান ছিল। আজ প্রথমবার কেউ তাকে ভাইয়া বলে ডেকেছিল। সে হালকা মাথা নাড়ালো আর বলল, হ্যাঁ, আমি নিশ্চয়ই আসব। বাচ্চার মুখে হাসি ফুটে উঠল। বিরাজ বাইরে বেরিয়ে গেল, কিন্তু এবার তার পা খুব হালকা ছিল। তার মনে হলো সে এবার খালি হাতে ফিরছে না, বরং কিছু মূল্যবান সম্পর্ক নিয়ে ফিরছে। গাড়িতে বসা মাত্রই সে চোখ বন্ধ করে নিল। আজ প্রথমবার সে অনুভব করল যে জীবনের মানে শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়, মাঝে মধ্যে কোনো অচেনা মানুষের কাজে আসাই হলো মানুষ হওয়ার আসল পরিচয়। কিন্তু সে জানত না যে এই সিদ্ধান্ত পরে তার পুরো পৃথিবীটাই বদলে দেবে। পরদিন বিরাজ সকালে খুব ভোরে উঠে পড়ল। সারা রাত তার ঘুম আসেনি। বারবার সেই ঝুপড়ি, সেই অসুস্থ মা আর সেই বাচ্চার গলা তার কানে বাজছিল। সে কিছু না খেয়ে তৈরি হয়ে নিল আর ড্রাইভারকে বলল, সোজা বাজারে চলো। সে এটাই ভাবছিল যে আজ যেন তারা অভুক্ত না থাকে। বাজার থেকে সে প্রচুর জিনিস কিনল, রেশন, দুধ, ওষুধপত্র, কম্বল আর একটা ছোট উনুনও কিনল। দোকানদারও অবাক হয়ে গিয়েছিল, কিন্তু বিরাজ সেই সব গাড়িতে রাখালো আর সেই বস্তিতে পৌঁছে গেল। এবার তার চলায় কোনো দ্বিধা ছিল না। গলির লোকজন তাকে চিনতে শুরু করেছিল। কিছু বাচ্চা তার পিছু পিছু হাঁটতে লাগল। সে ঝুপড়ির সামনে পৌঁছে আওয়াজ দিল, রেশমা। ভেতর থেকে প্রথমে কাশির শব্দ শোনা গেল, তারপর রেশমা বাইরে এলো। তাকে দেখে সে অবাক হয়ে গেল। বিরাজ চুপচাপ জিনিসপত্র ভেতরে রাখাতে শুরু করল। সেই ছোট ঘরটা খাবার দাবারের জিনিসে ভরে গেল। রেশমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তার মা জিজ্ঞেস করলেন, কে এসেছে রে মা? রেশমা বলল, মা, সেই সাব এসেছেন। মায়ের চোখে জল চলে এলো। বিরাজ ছোট ভাইয়ের মাথায় হাত রাখল আর সে হাসল। সেই হাসি বিরাজের হৃদয় ছুঁয়ে গেল। কিছুক্ষণ পর রেশমা নিচু স্বরে বলল, সাব, এ তো সব করবেন না। বিরাজ বলল, রেশমা, এটা কোনো দান বা করুণা নয়। তখনই হঠাৎ তার নজর একটা পুরনো ছবির ওপর পড়ল। সে জিজ্ঞেস করল, ইনি কে? রেশমা বলল, ইনি আমার বাবা, 2 বছর আগে চলে গেছেন। বিরাজ বুঝতে পারল যে হয়তো তার চলে যাওয়ার পরই সব কিছু তছনছ হয়ে গেছে। তখনই বাইরে থেকে লোকজনের ফিসফিসানি শোনা যেতে লাগল। কেউ বলছিল মেয়েটা বড়লোক লোক ফাঁসিয়েছে, কেউ আবার হাসতে হাসতে অন্য কিছু বলল। এই কথাগুলো ভেতরে বসে থাকা তারা দুজনেই পরিষ্কার শুনতে পাচ্ছিল। রেশমার মাথা নিচু হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, এবার থেকে আপনি আর আসবেন না। লোকজন আমাদের সম্পর্কে অনেক খারাপ কথা ভাবছে। তার কথায় যন্ত্রণা আর অসহায়তা ছিল। বিরাজ প্রথমবার অনুভব করল যে সমাজে কিছু মানুষের জন্য সাহায্য করা কঠিন, কিন্তু অন্যের ওপর নজর রাখা খুব সহজ। বিরাজ বলল, রেশমা, যদি আমি এখানে না আসি তবে মায়ের চিকিৎসা কিভাবে হবে? রেশমা চুপ করে রইল, কারণ মায়ের চিকিৎসার আর কোনো পথ তার জানা ছিল না। তখনই মা বললেন, মা রে, লোকে তো কত কিছুই বলে, কিন্তু অভুক্তকে খাবার দেওয়ার মানুষ তো ভগবানই হয়। এটা শোনা মাত্রই রেশমা কেঁদে ফেলল। ছোট ভাইটিও বিরাজের হাত ধরে বলল, ভাইয়া, আপনি নিশ্চয়ই আসবেন, আমাদের ভালো লাগে। বিরাজ একটা গভীর শ্বাস নিয়ে বলল, আমি আসতে থাকব, কারণ আমিও নিজেকে রুখতে পারছি না। আর হয়তো এটা শুধু করুণা নয়, বরং আপন হওয়া ছিল। রেশমা প্রথমবার চোখের জলে ভেজা একটা মৃদু হাসি দিল। যাওয়ার সময় মা বিরাজকে আশীর্বাদ করলেন আর বললেন, সুখে থাকো বাবা। বিরাজের খুব শান্তি অনুভব হল, কারণ আজ প্রথমবার কেউ তাকে মন থেকে দোয়া দিয়েছিল। সে বাইরে বেরোল, তখন গলিতে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে দেখে চুপ হয়ে গেল। এমনিতে তার কারোর পরোয়া ছিল না। গাড়িতে বসা মাত্রই সে অনুভব করল যে সে অনেকখানি বদলে গেছে। এবার সে আগের সেই বেপরোয়া বড়লোক ছেলেটা আর ছিল না। কিন্তু সে জানত না যে সামনে কি হতে চলেছে। তবে সে এটুকু বুঝে গিয়েছিল যে এখন সে এই পরিবার থেকে নিজেকে আলাদা করতে পারবে না। দিন কাটতে থাকল, আর সেখানে তার আসা যাওয়া, তাদের সাথে সময় কাটানো বিরাজের জীবনের একটা অংশ হয়ে গেল। এখন মায়ের চিকিৎসা খুব ভালোভাবেই চলছিল। ছোট ভাই স্কুলে যেতে শুরু করল, ধীরে ধীরে মায়ের অবস্থা শোধরাতে থাকল, আর ঝুপড়িতে প্রথমবার খুশি দেখা গেল।
কিন্তু বিরাজের জন্য সমস্যা তৈরি হতে লাগল। একদিন তার বাবা তাকে জিজ্ঞেস করেই ফেললেন, তুমি রোজ কোথায় যাও? বিরাজ সব সত্যি বলে দিল যে আমি একটা পরিবারের সাহায্য করার জন্য যাই। রাজি বড়রা হেসে দিলেন, আচ্ছা, তবে এখন তুমি দুনিয়ার সব গরিবদের দায়িত্ব নিয়ে নিলে নাকি? এটা শুনে বিরাজ চুপ হয়ে গেল, কিন্তু সে খুশি ছিল কারণ তার বাবা তাকে সেখানে যেতে বা গরিবদের সাহায্য করতে বাধা দেননি। কিন্তু একদিন সন্ধ্যায় যখন সে রেশমার বাড়ি পৌঁছল, তখন সেখানকার পরিবেশ খুব গম্ভীর ছিল। রেশমা আর ছোট ভাই চুপ ছিল, আর মায়ের চোখে জল ছিল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে? রেশমা বলল, বাড়িওয়ালা ঘর খালি করতে বলছে। যদি তাকে টাকা না দিই তবে আমাদের এখান থেকে বের করে দেবে। পরদিন বিরাজ টাকা দিয়ে পাকাপোক্ত দলিল বানিয়ে দিল, যাতে আর কখনো কেউ তাদের বিরক্ত না করে। যখন সে বাড়ির দলিল তাদের এনে দিল, তখন মা কাঁদতে লাগলেন, আর রেশমা তাকে ভালোবাসার চোখে দেখছিল। কিন্তু সেই রাতেই হঠাৎ মায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেল। রেশমা নিজেই তার মাকে হাসপাতালে নিয়ে গেল। সে বিরাজকে ফোন করল আর কাঁদতে কাঁদতে জানালো যে মা হাসপাতালে, হঠাৎ তার অবস্থা খুব বিগড়ে গেছে। বিরাজ তক্ষুনি হাসপাতালে পৌঁছল। সেখানে রেশমা মেঝেতে বসে কাঁদছিল। ভাইটি তার পাশে দাঁড়িয়েছিল, আর মা আইসিইউতে ছিলেন। ডাক্তার বললেন, এর শরীর খুব দুর্বল, তবুও আমরা সব রকম চেষ্টা করছি। কিন্তু কিছুক্ষণ পর সব শেষ হয়ে গেল। রেশমার চিৎকার শুনে পুরো হাসপাতাল কেঁপে উঠল। ছোট ভাইটিও ভয় পেয়ে কাঁদতে লাগল। বিরাজ প্রথমবার কাউকে এতটা ভেঙে পড়তে দেখেছিল। রেশমা তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল, এখন আমাদের এই দুনিয়ায় আর কেউ নেই। শেষকৃত্যের পর তাদের ঝুপড়িটা আরও বেশি নির্জন হয়ে গেল। ছোট ভাইটি চুপচাপ থাকতে লাগল। রেশমার চোখের জল শুকিয়ে গেল। একদিন রেশমার ভাই ধীরে ধীরে জিজ্ঞেস করল, ভাইয়া, আপনিও আমাদের ছেড়ে চলে যাবেন না তো? বিরাজ তাকে জড়িয়ে ধরল, না, আমি তোমাদের কখনো একা ছাড়ব না। একদিন বিরাজ রেশমাকে বলল, যদি চাও তবে তোমরা দুজনেই আমার সাথে বাড়িতে চলতে পারো। সেখানে তোমাদের একাকিত্ব অনুভব হবে না। ছোটর পড়াশোনাও ভালো স্কুলে হবে, আর কেউ তোমাদের বিরক্তও করবে না। রেশমা ভাইয়ের দিকে তাকালো আর ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বলল। বিরাজ তার বাবাকে রেশমা আর তার অবস্থার কথা আগেই সব বলে দিয়েছিল। যখন তারা ক্রাউন প্যালেসে পৌঁছালো, তখন রাজীব আরোরা রেশমার মাথায় হাত রাখলেন, ছোট ভাইকে আদর করলেন। কিছু মাসেই ক্রাউন প্যালেস পুরোপুরি বদলে গেল। ভাই স্কুলে যেতে শুরু করল, রেশমা বাড়ি সামলাতে লাগল, আর বিরাজও খুব সুখে থাকতে লাগল। একদিন ব্যালকনি নিচে খেলতে থাকা বাচ্চার দিকে তাকিয়ে সে হাসল। সে বুঝতে পেরেছিল যে আসল আনন্দ সম্পদ বা দামি গাড়িতে নয়, বরং নিজের পরিবার আর নিজের মানুষদের মাঝে পাওয়া যায়। তখনই পেছন থেকে রেশমা তাকে ডাকল। সে বিরাজকে চা দিল। তাদের চোখাচোখি হল। এখন আর কোনো দূরত্ব ছিল না, শুধু আপন হওয়া ছিল। মুম্বাইয়ের সেই একই ঝলমলে রাত ছিল, সেই একই উঁচু উঁচু ইমারত। আর এখন বিরাজের হৃদয়েও কোনো অন্ধকার ছিল না, কারণ এক গরিব পরিচারিকার ঝুপড়ি তাকে সেটাই শিখিয়ে দিয়েছিল যা কোটি কোটি সম্পদ শেখাতে পারেনি, যে মনুষ্যত্বই হল সবথেকে বড় সম্পদ। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে মানুষের পরিচয় আর সম্মান তার সম্পদ বা মর্যাদা দিয়ে নয়, বরং কঠিন সময়ে কারোর কাজে আসা বা কারোর পাশে দাঁড়ানো থেকে হয়। যখন আমরা অন্য কারোর জীবন গুছিয়ে দিই, তখনই আমাদের নিজেদের জীবনও বদলে যায়। আমরা ভালো আর মন্দের তফাৎ বুঝতে পারি। কিন্তু বন্ধুরা, যদি আপনারা বিরাজের জায়গায় হতেন তবে কি করতেন? সেই ঝুপড়ি পর্যন্ত কি যেতেন? সেই পরিবারকে কি সাহায্য করতেন? নাকি আপনারাও আর 5 জনের মতো এই দৌড়ঝাঁপ ভরা দুনিয়ায় এগিয়ে যেতেন? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক নিশ্চয়ই করবেন। নিজের বন্ধুদের আর আত্মীয়দের সাথেও শেয়ার করুন, যাতে মনুষ্যত্ব আর সহমর্মিতার এই গল্প বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। দেখা হবে পরের ভিডিওতে।